ওই মেয়েকে আর কতদিন এই ঘাড়ে বসিয়ে খাবে? ও আমাদের কেউ হয় না, যতই ও আমাদেরকে বাবা মা বলে জানো। তুমিও ওটা ভালো করে জানো। আমাদেরই দিন আনা দিন খাওয়া অবস্থা, আর তুমি ওই মেয়েকে পালতে চাইছো। ওর মা কবে মরে ভূত হয়ে গিয়েছে। আমাদের বাড়ির রাশিদটা ছিল, আমি আর ওকে পালতে পারবো না, আমি জানিয়ে দিলাম। এতটা নির্দয় হয়ে না আয়ু। উনি এক সময় আমাদের ফ্যামিলির জন্য অনেক কিছু করেছেন, পরিবর্তে বলেছিলেন যে তার মেয়েকে দেখে রাখতে। আর তুমি বলছো সেটাও পারবে না? কি চাইছো কি তুমি? দেখো, এরকম করো না। সব কিছুরই একটা ভুল ঠিক দিক আছে। মনুষ্যত্ব হারিয়ে ফেলো না। টাকা টাকা করে জীবন দিয়ে দিচ্ছ তুমি। এক কাস্ট্রিতের মেয়ের জন্য তোমার এত দরদ, আর নিজের মেয়ের দিকে তাকিয়েছো। ওরও তো বয়স হচ্ছে, তা ওরও তো বিয়ে দিতে হবে। এত টাকা আমাদের ফ্যামিলিতে কি করে আসবে? ঠিক করে খাওয়া পর্যন্ত জোটে না। আমার মেয়েকে আমি পড়াশোনা করাতে চাই। তেয়ের দিকেও পয়সা দিতে হয় বলে আমার মেয়েটা ভালো করে পড়াশোনাও করতে পারছে না, ভালো জামা প্যান্ট পরতে পারছে না। আর তুমি বলছো তে তে তোমার কাছে সব কিছু। আমাদের চেনির কোনো দাম নেই তোমার কাছে। তুমি এটা বুঝতে পারছো না যে তোমার মেয়েটাই তোমার কাছে আগে হওয়া উচিত। ও তো পরের মেয়ে। তোমার ওকে নিয়ে অত মাথা ব্যথা কেন? আমি ভেবে রেখেছি, মাফিয়া জিওনের মেনশন থেকে প্রতিবারই মহিলা আসে মেয়ে নেওয়ার জন্য। ওখানে হাট বসে মেয়ে পাচারের, মেয়ে বিক্রির। সেখানে আমি তেকে বিক্রি করে দেবো মোটা চড়া দামে। একটা মোটা অঙ্কের টাকা আমাদের হাতে চলে আসবে। আরে দাসী হিসেবেই তো রাখবে ওদেরকে। তো কোনো অসুবিধাই হবে না। ওখানেও খেয়ে পড়ে থেকে বেঁচে থাকতে পারবে। যার মা নেই দুনিয়াতে, বাবা নেই দুনিয়াতে, তার জীবন অত সুখকর হয় না। আমাদের মেয়ের আমরা বাবা মা, তো আমরা বাবা মা হয়ে এইটুকু তো ভাবতেই পারি। তুমি এরকম কেন করছো? হ্যাঁ, ঠিকই বলেছো, ওখানে তো খেয়ে পড়ে বাঁচতে পারে। তুমি তো এখানে ওকে ঠিকমতো খাবারও দাও না, বিক্রি করে দাও। অ্যাটলিস্ট ও প্রাণ ছেড়ে বাঁচো। তুমি যে পরিমাণে ওকে অত্যাচার করো, সেখান থেকে তো মুক্তি পাবে। আর কি বলবো, আমার কথা কোন দিন তুমি শুনেছো? না, আমি কোথাও যাব না। তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। মা, তুমি কেন এরকম করছো? বাবা, তুমি বলো না। আমি যাব না। কেন তোমরা আমাকে দূরে পাঠিয়ে দিচ্ছ? জেনি তো তোমাদের কাছে আছে, আমি থাকলে কি দোষ? ক্লাস 10-এর এক্সামের পর আমি কিছু একটা জোগাড় করে নেবো, আমি টাকা এনে দেবো মা। তবু আমাকে তোমাদের থেকে দূর করো না প্লিজ। আমি বাঁচতে পারবো না, তোমরাই তো আমার সব। এরকম কেন করছো মা? প্লিজ, আমি যাবো না মা, আমি কোথাও যাব না, প্লিজ মা। ধুর, এই আদিক্ষেতা দেখলে আর বাঁচি না। আমরা তোর মা বাবা হই না, তোর বাড়ি তো মা আর বাবা হই। কারণ তোর মা যে ছিল সে আশ্রিতা ছিল এই বাড়ির। তোকে খেতে দিয়েছি, বড় করেছি এতটা, এটাই তোর অনেক সৌভাগ্য। আর এত ন্যাকামি মারিস না তো। যেটা বলছি সেটা শোন। একটা কামিজ পরে নি, আমার সাথে তোকে বেরোতে হবে। আর সমস্ত জামা প্যান্ট গুছিয়ে নিবি একটা ব্যাগে। আর শোন, আমি কোনো রকম তোর জেদ সহ্য করব না। তুই যদি এরকম করিস তাহলে তোকে আমি বিয়ে দিয়ে দেবো। আর আমি মনে করি তোর বিয়ের থেকে এখানেই যাওয়া উচিত। কারণ তুই তো বিয়ে করতে চাস না। আর যদি আমার কথা তুই না শুনিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এটুকু জেনে রাখিস। তোর এত বড় বড় কথা কেন? তুই কি ভাবছিস আমরা বুঝি না? তুই আমাদের ঘাড় ভেঙে খেতে চাস, আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। এতদিন যে তোকে দেখেছি, তার পারিশ্রমিক হিসেবেও তো আমাদের কিছু চাই। তোর লজ্জা করে না? তুই চেনির সঙ্গে তোর তুলনা করছিস। কোথায় আমাদের মেয়ে চেনি, আর কোথায় তুই এক আশ্রিতার মেয়ে? আমরা তোকে এতদিন আশ্রয় দিয়েছি, এটাই অনেক। একদম মুখে বড় বড় কথা বলবি না, বুঝলি? দেখুন, মাইনর মেয়ে কিন্তু আমরা আর নিই না। আর আমাদের এক্সপিরিয়েন্স ওরা মেয়ে চাই, ভার্জিন মেয়েও আমরা নিই না। আর রসালো টৈটম্বর তো দেখতে লাগছে, বাট ওর বয়স কত অ্যাকচুয়ালি আমরা এটা জানতে চাই, কারণ এটা আমাদের কাছে ম্যাটার করে। 18 বছরের নিচে মেয়ে আমরা নিই না। আমাদেরও কিছু রুলস আছে মাফিয়া জিওনে, তো সেগুলো আমাদের ফলো করতে হয়। আপনি বুঝতেই পারছেন, না হলে সেক্ষেত্রে আমাদেরকে অনেক বড় দাম দিতে হয়। তো আপনি এই একটু ইনফরমেশনগুলো আমাদের দিয়ে দিন, তারপর আমরা ওর জন্য 1 থেকে 2 লাখই দিতে পারবো। এর বেশি আমরা দিতে পারবো না, কারণ আমরা যখনই মেয়ে নিতে আসি 10-20-এর মতো মেয়ে নিই। এবারেও তাই হয়েছে, 10খানা মেয়ে আমরা অলরেডি নিয়ে নিব ভেবেছিলাম, কিন্তু এই মেয়ের প্রতি আমার চোখ আটকে গেছে। তাই 11খানাই নিয়ে যাবো এবারে। কিন্তু 1-2 লাখের বেশি আমরা দিতে পারবো না। এবার আপনি ভেবে দেখুন, এতটা আপনার পুষিয়ে যাবে? আর হ্যাঁ, অবশ্যই এগুলো আগে মেনশন করুন, এগুলো আমাদের জানা দরকার। মা, আমার এখনো 16 বছরই বয়স হয়নি, আর ওনারা চাইছেন 18 বছরেরও বেশি। আর ভার্জিন মানে কি মা? আর এক্সপিরিয়েন্স মানে? আমি যাব না মা, প্লিজ। আমার তো 18 বছর হয়নি মা এখনো। ওনারা তো নেবেন না বলছে। প্লিজ না মা, আমাকে থেকে যেতে দাও। আমি বলছি তো একদিন টাকা রোজগার করে আমি সব দিব।
আমার উপর একটু বিশ্বাস রাখো মা, আমি ওখানে যেতে চাই না। তোমাদেরকে আমি বড় ভালোবাসি, তুমি কেন বুঝছো না মা? আমি যাবো না ওখানে। একদম চুপ করে থাকবি, তোকে কিছু বলার দরকার নেই, আমি যা বলার বলছি। আর খবরদার, খবরদার তুই যদি পালিয়ে আসার চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝতে পারছিস? তুই যদি এখানে ফিরে আসিস তাহলে আমি তোকে শেষ করে দেব, খুন করে দেবো, বুঝলি? কেন আমাদের ঘাড়ে বসে বসে এত খাচ্ছিস, গিলছিস, কষ্ট দিচ্ছিস বলতো? তোর লজ্জা হয় না? তোর মা তো আমাদের বাড়ির রাশিয়াতে ছিল, তুই রাজার আগে থাকতে চাস, বাঁচতে চাস, আমাদের জেনিটাকে আমরা কি করে বড় করবো? তুই এতটা স্বার্থপর কেন রে? কেন? তোকে আমি এতদিন বড় করছি এই কারণে তুই এইটুকু দামও দিতে পারবি না? তোর মায়ের জন্য এইটুকুও করতে পারবি না? তে এখন আর কেঁদে কিছু হবে না। তুমি 18 বছর বয়সী একটা মেয়ে, তোমার মধ্যে এই জ্ঞানটুকু নেই? তারা তোমাকে চাইছে না, তুমি কেন তাদেরকে জোর করছো? দেখো, জীবনটা তো সহজ না, এখানে তুমি খেতে পারবে, পড়তে পারবে। সব মেয়েদের সব রকম ভাগ্য হয় না, কাউকে ইজ্জত বেচতে হয়, আর কাউকে মান সম্মান, অনেককে অনেক কিছু বেচতে হয়। কিন্তু অভাবের জন্য মানুষকে অনেক কিছু করতে হয়। তুমি তো এখানে খেতে পাবে, পড়তে পাবে, ওখানে তো তাও পেতে না। তাই তো শুনলাম তোমাদের গ্রামের লোকের মুখের থেকে। তুমি তো কেঁদো না, তোমার মা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে, তুমি এরপরেও কেন এত কাঁদছো? জীবনটা তো ইজি না, বুঝলে? আর শোনো, এই পোশাক আশাকগুলো সবাইকে দিয়েছি, তোমাকেও দিয়ে গেলাম, পরে রেডি থেকো, কারণ মাস্টার আসবে, আর মাস্টারের সামনে যতটা পারবে নর্মালাইজ থাকবে। উনি যা বলবেন তাই কিন্তু করতে হবে। খাবার দিতে বললে দিতে হবে, উঠতে বললে উঠতে হবে, বসতে বললে বসতে হবে। ওনার মুখে মুখে তর্ক করবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা বিভৎস হয়ে যাবে। ইভেন দো উনি কিন্তু শ্যুটও করে দিতে পারেন অন পয়েন্টে। তাই উনি যা বলবেন তাই শুনবেন, ওকে? আর একদম মন খারাপ করবে না। এই নাও, খাবার দিয়ে গেলাম, খেয়ে নিও। আর কিছুক্ষণের মধ্যে রেডিও হয়ে নিবে, সবাইকে কিন্তু মাস্টার দেখতে চায়। তো তুমিও সেখানে উপস্থিত থাকবে, সবাই থাকবে, আর তুমিও এই পোশাকটা পরে নেবে, পারলে একটু সেজে নেবে, বুঝলে? কারণ এখানে এসবই দেখা হয়, আর এইসবের দেখার উপর ভিত্তি করেই কাজ দেওয়া হয়। তাই নিজেকে প্রিপেয়ার করো, এত ছোটও নও তুমি, বুঝলে? ভিলার এন্ট্রান্সে সবাই ছিল, কিন্তু আরেকটা মেয়ে মিসিং। লিসা, তুমি তো আমায় বলেছিলে তুমি 11টা মেয়ে কিনে এনেছো, তো সেই মেয়েটা কোথায়? আমি কেন তাকে এখানে উপস্থিত দেখতে পাচ্ছি না? তুমি খুব ভালো করেই জানো মধ্যরাতের এই নেশা আমাদের কতটা জনপ্রিয়। আমি না করলেও প্রত্যেকে করে থাকে, তাদের জন্যই আমার এই কাজ। 5 মিনিটের মধ্যে ওকে উপস্থিত করো, আমার কমেন্টারদের ওদেরকে পরিবেশন করো, অন্যান্য মেয়েদেরকে। আর ওই মেয়েকে আগে আমার রুমে পাঠিও, আমিও দেখি। 10 জন আছে, আমারও কমেন্টার আজকে 10 জনই আছে, কিন্তু আমি দেখতে চাই ওর এত বড় আসপর্দা, সে আমাকে অবজ্ঞা করছে। তুমি কি ভালো করে ওকে ট্রেনিং দিতে পারোনি? তুমি কি এতটাই ব্যর্থ হয়েছো দিশা? আপনি বিশ্বাস করুন মাস্টার, আমি ওকে যথাসাধ্য বুঝিয়েছি। আসলে ও সবার মধ্যে একটু বেশি ছোট ছিল তো, তাই হয়তো ভয় পেয়ে গেছে বা কিছু। আমি চেষ্টা করছি ওকে আপনার রুমে পাঠিয়ে দেওয়ার। আর ওই মেয়েদেরকেও আমি কমান্ডারদের রুমে পাঠিয়ে দিচ্ছি। আমার বই মার্জনা করবেন, আসলে মেয়েটা সত্যি একটু অবুঝ, তবে চিন্তা করবেন না, আমি ওকে তৈরি করে নেব। আর সত্যি আপনি আজকেও কাউকে নেবেন না কেন? মানে আমি তো বুঝতে পারি না। আপনিও তো নিতে পারেন স্যার। মাস্টার, আচ্ছা আচ্ছা, এত কথা বাড়িয়ে লাভ নেই। সরি, আমি দুঃখিত মাস্টার, প্লিজ আমার চাকরিটা খেয়ে নেবেন না, আমার এরকম বলা উচিত হয়নি। আমি পাঠিয়ে দিচ্ছি। ওই চিপ দিয়ে আরেকবার আমার ব্যাপারে কোনো কথা বেরোলে লিসা, আমি ভুলে যাব তুমি এখানকার দীর্ঘদিন ধরে থাকা কর্মচারী। 10 বছর কর্মচারী জীবনে তুমি এখানে মাফিয়ার জিওনের আন্ডারে কাজ করেছো। আমি তোমাকে শেষ করে দেব, খবরদার ওই মুখে আর এই ধরনের কথাবার্তা বলবেন না, যদি নিজের চাকরি বাঁচাতে চাও তো। ম্যাম, আমি আজকে যেতে পারবো না, আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে। আমি কি করে যাব ম্যাম? একটু আমার দিকটা ভাবুন, আমি কাল যাব। প্লিজ ম্যাম, আমাকে জোর করবেন না, আমি পারছি না। আমি জানি না হঠাৎ করে কেন এই অসহ্য যন্ত্রণা আমাকে ঘিরে ধরেছে, আমি নিজেকে সামলাতে পারছি না ম্যাম, একটু আমার দিকটা দেখুন প্লিজ ম্যাম, আমি পারছি না। তুমি কি চাও তোমার জন্য আমার দীর্ঘ 12 বছরের চাকরিটা খুইয়ে যাক? যেটা বলছি শোনো, নাহলে কিন্তু ঠিকমতো খাবারও পাবে না এখানে। বললাম তো তোমার সেভাবে কষ্ট হবে না, যে যা বলছে সেটা শুনে যাও। আমি যেটা বলছি সেটা শোনো। মাস্টার জিওনের রুমে তুমি এখন যাবে।
আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আর শোনো, যা করতে বলবে তাই করবে। মেয়ের নেশা করলে কি সত্যি সব কিছু ভুলে থাকা যায়? ওই কমেন্ডারগুলোও তো বলছিল আমাকে একবার টেস্ট করে দেখতে। তাহলে এই মেয়েটাকেই দিয়ে শুরু করি। যদিও আমার এসবের শখ নেই, কোনো মেয়ে জাতিকেই আমি বিশ্বাস করি না। মাফিয়াদের কারো প্রতি ভালোবাসা থাকলেও চলে না। ইউজ করতে কি প্রবলেম? টাকা দিয়ে তো কিনেছি। কিন্তু আমি তো এরকম ছিলাম না। আমি তো কোনো মেয়ের নেশা করিনি। আর মাফিয়াদের নেশা হয়তো অনেক রকমেরই হয়, কিন্তু এই মধ্যরাতের নেশা তো শুধুমাত্র আমার কমান্ডারদের জন্যই আমি চালু করেছিলাম, যাতে ওরা আফটার কাইন্ড অফ থিং একটু নিজেদেরকে মেন্টালি পিস দিতে পারে। তাই জন্য আমি প্রথা চালু করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমারও একটু উপভোগ করা উচিত। হে কিটেন, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। তবে এইরকম লেট যেন আর দ্বিতীয়বার না হয়, কারণ মাস্টার জিওনের লেট একদমই পছন্দ না, বুঝলে? আর প্রতিদিন এই সময় রেডি থাকো এবার থেকে। আমি কোনো রকম কথা শুনতে চাই না। টাকা দিয়ে কিনেছি তোমাকে, তার দাম তোমায় দিতে হবে। Just in between us, I want you to give it, I want you to give it. There's tension between us, I just wanna give it. And I don't care if I'm forgiven. Right now I'm shameless. এই কাজগুলো বাজে কাজ মাস্টার, আমি শুনেছি। আমি তো এখানে দাসী, তাহলে আমি এইসব কেন কাজ করব? আপনি দয়া করে আমাকে এরকমভাবে স্পর্শ করবেন না। আমার নিজের প্রতি ঘৃণা লাগছে। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি অন্য সময় এসে আপনার সমস্ত কাজ করে দিব। আমার শরীরটা আজ খারাপ। নিজেকে খুব চালাক মনে করো? আমি কি এতটাই বোকা? বয়স কত তোমার? আর তুমি এরকম অ্যাক্ট করছো? এখানে তো প্রত্যেকটা মেয়েকে এই কাজের জন্যই নিয়ে আসা হয়, আর তুমিও সে কাজেরই অংশ। তুমি অনলি আমার মধ্যরাতের নেশার, বাদ বাকি সবাই আলাদা জনের। আর সবচেয়ে বড় কথা, আমি যা বলবো তাই তোমাকে শুনতে হবে। আমি না বললে না, হ্যাঁ বললে হ্যাঁ। তুমি আমার উপর ছড়ি ঘোরাতে এসেছো। তুমি জানো না আমার শক্তি পাওয়ার সম্পর্কে? চুপ করে এখানে থাকো। কি হয়েছে তোমার? শরীর খারাপ? ও, ওই জন্যই কি ছিলে না? ওই জন্যই কি এড়িয়ে যাচ্ছে? তো তোমার মতো অসুস্থ মানুষকে লিসা কেন তুলে আনলো, আমিও তো সেটা বুঝছি না। যাই হোক, এক্ষুনি এই বিছানায় এসো। আমার যা কাজ করার আমাকে করতে দাও। আর শোনো, আমাকে না বলার সুযোগও করবে না। আমাকে উপেক্ষা করলে তোমাকে আরও কষ্ট দিব, আরও টর্চার বাড়িয়ে দেবো। তার থেকে ভালো আমার সাথে কোঅপারেট করো। তুমিও খুশি, আমিও খুশি। ডাবল মানি, ভালো থাকবে, ভালো খাবে, এটাই তো মানুষ চায়। আর তুমি তো এই কাজের জন্যই এখানে এসেছো। তুমি এখন মধ্যরাতের নেশা হিসেবে আমার সাথে প্রতি রাতে এইসব কাজ করবে, বুঝেছো? আর বাজে কাজ মানে কি? বাজে কাজ মানে কি? কোনো কিছুই বাজে হয় না, বুঝলে? আর তোমাকে আমি টাকা পে করেছি তার জন্য। আমি তোমার কোনো রকম ফালতু কথা শুনতে আসিনি এখানে। তুমি আমাকে স্যাটিসফাই করবে, তার জন্যই আমি তোমাকে তুলে এনেছি। আর শোনো, তোমার অসুস্থতা একটা বাহানা। আমি কি বুঝি না? তোমাদের মতো মেয়েরা তো এই বাহানা দিয়ে এই মানুষকে ভোলাও। আমি তো অনেক দেখলাম, এবারে আর বিশ্বাস করছি না। তাই এখানে এসে আমার বেডে চুপ করে শুয়ে পড়ো, বুঝলে? আমার অসহ্য যন্ত্রণা করছে, আমি থাকতে পারছি না। বিশ্বাস করুন, আমার কোমরে পেটে অসহ্য যন্ত্রণা করছে। এরকম আগে হয়নি। আমি সত্যি বলছি আপনাকে, আমাকে আজকের দিনটা রেহাই দিন। কাল থেকে আপনার যা কাজ করানো আপনি করাবেন, আমি করে দিব। কিন্তু আমাকে আজকে একটু রেস্ট নিতে দিন। এই বলে তে অজ্ঞান হয়েছে এবং তের ব্যাক সাইডে রক্ত লেগে থাকে। রক্তের ড্রপ আরও ঘন হতে থাকে। জাঙ্কুক বুঝতে পারে আসলে তে আদতেই কি হয়েছে, পিরিয়ড। বাট তের এই ব্যাপারে কোনো ধারণাই ছিল না। ড্যাম ইট, আজকেই পিরিয়ডটা হতে হলো। আমি তো ভেবেছিলাম আজকে ওকে ভোগ করবো, সেটাও হলো না। প্রথমবার কোনো কিছু চাইলাম, তাও হলো না। আসলে মেয়ের জাতিটাই আমার জন্য ভালো না। মেয়ে আমার জন্য কাল। কিন্তু এত সহজে তো আমি ছেড়ে দেবো না তোমাকে। তে, তোমার আমি শেষ থেকে ছাড়বো। উফ, চাইলে
দেখলাম অন্য কিছু আর হলো অন্য কিছু। মিস লিসাও তো এখন এই রুমে নেই। মেয়েটাকে ডাকি, স্যানিটারি ন্যাপকিন প্যাড নিশ্চয়ই কিছু থাকবে ওর সাথে, চেঞ্জ করে আসতে বলি। আর আসতে বলি বা কী হবে, এখান থেকে তাড়িয়েই দিই। ওর সাথে তো আর ওইসব করা যাবে না। আর ভালো লাগে না, মুডটাই খারাপ হয়ে গেল। কি ভেবে আজকে ওকে ডেকেছিলাম। টানা টানা ডাবর চোখ, সুন্দর ওই বডি, সব কিছু আমাকে আকৃষ্ট করছিল। আর এর আগে তো কত মেয়ে চেষ্টা করেছে, হাতও লাগায়নি। আর আজ যাকে হাত লাগাতে গেলাম তার এই অবস্থা। কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, ওকে ডাকি আগে। এই মেয়ে, তে ওঠো, যাও ন্যাপকিন বা প্যাড নিয়ে শুয়ে পড়ো গা। আরেক ঘর থেকে বেরিয়ে যাও। পিরিয়ড হবে আগেই বলতে পারতে। আমার মুডটা না খারাপ করলেই হচ্ছিল না তোমার। ন্যাপকিন প্যাড, ওগুলো আবার কি হয়? আমি তো জানি না। আমার আমার কোথা দিয়ে রক্ত পড়ছে? আমার কি কোথাও কেটে গেছে? এরকম রক্ত কোথা থেকে পড়ছে? ন্যাপকিন প্যাড কি হয়? পিরিয়ড, ওটা আবার কি জিনিস? আমি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু বুঝিয়ে বলবেন? এই মেয়ে, তুমি বলো কি? তুমি ন্যাপকিন প্যাড জানো না? তোমার সাথে কি আজকে এটা প্রথম? আর পিরিয়ড সম্পর্কে তুমি কিছু জানো না? বয়স কত তোমার? সত্যি করে বলো, নয়তো এখানেই খুন করে রেখে দেবো। একদম আমাকে লুকানোর চেষ্টা করবে না। কার ঘাড়ে এত দম যে বাজারে একটা মাইনের মেয়েকে বিক্রি করে দিয়েছে? এটা জানার পর যে মাফিয়া জনের মেয়েদের ক্রয়ের হাট, ওটা বুঝতে পারছি না। আমাকে দেখতে হবে। এই, তুমি উত্তর দাও। তুমি জানো না এসব ব্যাপারে? তোমার বয়স কত? আমাকে মারবেন না প্লিজ। আমি বলছি, আমি বলেছিলাম মাকে যে আমাকে বিক্রি না করতে। ওনারা বলেছিলেন 18 বছরের নিচে মেয়ে নেবেন না। আমার তো 16 বছরও হয়নি। আর পিরিয়ড না, আমি বিয়ে সম্পর্কে কিচ্ছুই জানি না। এটা আমার সাথে প্রথমবার হলো। আমি তো বুঝতেই পারছি না যে কোথা থেকে রক্ত দাগটা বেরোচ্ছে। আমি তো নিজেই কনফিউজড। প্লিজ আমার কথায় বিশ্বাস করুন। আমি আপনাকে কেন মিথ্যে বলতে যাব? আমার তো কোনো লাভ নেই তাতে। আমাকে মারবেন না প্লিজ। আমার আর কিচ্ছু নেই, এই জীবনটাই আছে। আর আমি একটু হলেও বাঁচতে চাই, তাই আমাকে মারবেন না। আপনার পায়ে পড়ি, লক্ষ্মীটি, এরকম করবেন না। আমার আমার ইচ্ছে ছিল না এখানে আসার। আমাকে জোর করে পাঠিয়েছে ওরা ওইখানে। টিহাংয়ের কাঁপা কাঁপা ঠোঁট, চোখের চাহনি, ভেজা পাতা যেন চাঙ্কুককে নেশায় আসক্ত করছিল। তার স্নিগ্ধতা, তার সততা চাঙ্কুককে আরও ওর প্রতি আকর্ষণ করে তুলছিল। তাই চাঙ্কুক ডিসিশন নিল এই ব্যাপারে কাউকে বলবে না। আর এই ফুলের মধু সেই একমাত্র গ্রহণ করবে। এই মেয়েকে হাতছাড়া করলে হবে না। কিন্তু সর্বপ্রথম এই মেয়েকে বোঝাতে হবে। এই ভেবে চাঙ্কুক পিরিয়ড সম্পর্কিত সমস্ত ব্যাপার তেহাংকে বোঝায়। সে কখনো ভাবতেও পারেনি একজন মাফিয়া হয়ে তাকে এইসব কাজ করতে হবে। পরিস্থিতির শিকার হয়ে চাঙ্কুক সেসব কাজ করে এবং সেসব মেয়েদের মধ্যে একটা মেয়েকে ডেকে তাকে প্যাড নিয়ে ব্যবস্থা করে দিতে বলে। তে আস্তে আস্তে হাঁটছিল, তারপর ভয়ে ভয়ে চলছিল। তার শরীরে ভীষণ যন্ত্রণা চলছিল। সে শুয়েছিল আর কাতরাচ্ছিল। চাঙ্কুকের এটা দেখেও যেন সহ্য হচ্ছিল না। চাঙ্কুক বুঝতে পারছিল না যে এই অনুভূতিটা কীরকম অনুভূতি। এই অনুভূতি তো আগে আসেনি। তার মা যখন তার বাবাকে উপেক্ষা করত, তার বাবা বেশি টাকা ইনকাম করে না বলে দূরে সরিয়ে দিত, ভালোবাসতো না, চাঙ্কুককে অপমান করত। চাঙ্কুকের তবে থেকে মেয়েদের প্রতি ক্ষোভ শুরু হয়েছিল। তারপরেও মাফিয়া হওয়ার আগে সে একটা ভালো জব করত। চেষ্টা করেছিল তার প্রেমিকাকে বিয়ে করার, কিন্তু সেই প্রেমিকাও তাকে ধোঁকা দিয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়। তারপর থেকে সে ডিসিশন নেয় যে কোনো মেয়ের প্রতি সে আকৃষ্ট হবে না, কোনো মেয়ের কাছে সে আর যাবে না, কোনো মেয়েকে আর নিজের যে মনের জায়গা স্থান দেবে না। এবং সেই মধ্যরাতের নেশা শুধুমাত্র ওইসব চাঙ্কুকের কর্মচারীদের জন্যই তিনি কন্ট্যাক্ট করতেন। কিন্তু তিনি কখনো ভাবেনি তেহাংয়ের ভেজা ঠোঁট, ভেজা চোখ, তেহাংয়ের এই পুরো সৌন্দর্য তাকে নেশায় আকৃষ্ট করবে। এরপর চাঙ্কুক অপেক্ষা করতে থাকে তেহাংকে ট্রেনিংয়ের জন্য।
জাঙ্কুক জানায় লিসাকে যে তেহাং কিরকম অবস্থায় আছে। জাঙ্কুক এটাও বলে তেহাংকে পুরোপুরি প্রিপেয়ার করে দেওয়ার জন্য। তেহাংয়ের মস্তিষ্ক এখনো বাচ্চাদের মতো, সে এখনো পিচ্ছি, তাই এই বিষয়ে সমস্ত কিছু ধ্যান ধারণা জাঙ্কুক চায় লিসাই তাকে দিক, এবং তাই কারণে জাঙ্কুক এখন তেহাংয়ের সাথে মেলামেশা করছিল না, তাকে নিজের রুমে ডাকছিল না, তার উষ্ণ পরশ থেকে নিজেকে বারবার বঞ্চিত করছিল, কারণ সে চেয়েছিল তেও একটু ম্যাচিওর হোক। 1 মাস এভাবেই কেটে যায়। জাঙ্কুক দিনে দিনে আরও উইক হয়ে পড়ছিল। এদিকে তে ছিল বেজায় খুশি। তার শারীরিক মানসিক গঠন পরিবর্তন হলেও বাচ্চামি ভাবটা তার মধ্যে যায়নি। মাস্টার জিওনের এই ভিলায় এক পুরুষ মানুষের সাথে তার বন্ধুত্ব ভালো করে উঠেছিল। সেই পুরুষ মানুষ তার সাথে সঙ্গ দিত এবং তার সাথে কথা বলতো, হাসতো, খেলতো, কিন্তু এই জিনিসটা জাঙ্কুকের চোখে এড়ালো না। আর আজ জাঙ্কুক তেহাংকে ওই পুরুষ মানুষের সাথে হাসে হাসে কথা বলতে দেখে ফেলে, এবং তারপর জাঙ্কুক ডিসিশন নেয় যে সে তেকে একান্তই নিজের করে নেবে। সে কন্ট্যাক্ট ম্যারেজের দরুন ওকে বিয়ে করে নেবে। তারপর যখন ওর মন ভরে যাবে জাঙ্কুকের, তখন জাঙ্কুক তেহাংকে শেষ করে দিবে, কারণ নারীদেরকে বিশ্বাস করতে নেই। আর তেহাং তো আগে থেকেই এসব শুরু করে দিয়েছে, তো পরবর্তীকালে এই মেয়ে তার সাথ দেবে কিনা সে জানে না, তবে যতদিন সে বাঁচবে জাঙ্কুকের হয়েই বাঁচবে। এই ভেবে জাঙ্কুক ওই জায়গা ত্যাগ করে, আর তে নিজের মনে খেলতে থাকে। ওই পুরুষ মানুষটা আর কেউ ছিল না, জাঙ্কুকেরই এক চেনার দাদা ছিল, যা আয়ুদের ফ্যামিলিরই হয়তো। আজ সে এসেছিল বলে আরও সে গল্প করতে বসেছিল। সে ভাই তার পছন্দের আমের আচার নিয়ে এসেছিল, সে খেতে খেতে গল্প করছিল। সে পিচ্ছি জানতো না যে তার আড়ালেই তাকে কেউ লক্ষ্য করছিল, একরাশ রক্তবর্ণ চোখ নিয়ে। I want you to give it. This tension between us, I just wanna give it. And I don't care if I'm forgiven. কিছুদিন ছেড়ে দিয়েছিলাম বলে তুই কি ভেবেছিলি তোর নিজের ইচ্ছে মতো চলবি? তুই মাস্টার জিওনের একমাত্র নেশা, এটা তুই ভুলে গিয়েছিলি? আমার জানার দরকার নেই, এতদিন আমার সফট রূপটা দেখেছিস, এখন তো আমি তোকে ছাড়বো না। আর এখন থেকে তুই শুধু আমার, এটা তোর মাথায় ঢুকিয়ে নে, নয়তো তোর জন্য এই জিনিসটা ভালো হবে না। আমি বারবার তোকে বোঝাতে পারবো না। আজ ওয়ার্নিং দিলাম, আর কাল থেকে যদি ওই ছেলেটার সাথে মিশতে দেখি তাহলে শেষ করে দিব, একেবারে জানি মেরে শেষ করে দেব। আজ রাতে চলে আসবে, কোনো রকম বাহানা আমি শুনবো না। আর যদি না আসিস তোর রুমেই আমি যাব। মনে রাখিস রাত গভীর হচ্ছিল, প্রায় রাত 1টা বেজে গিয়েছিল, কিন্তু তেহাং এখনও আসেনি দেখে জাঙ্কুক ড্রিঙ্ক করতে শুরু করে। ফুললি ওভার ড্রাঙ্ক যখন হয়ে যায় তখন জাঙ্কুক তেহাংয়ের কক্ষের দিকে পা বাড়ায়। দরজাটা ভেজানো ছিল, ঠেলে জাঙ্কুক দরজার মধ্যে দিয়ে ঢোকে এবং জাঙ্কুক দেখতে পায় তেহাং ভীষণ এলোমেলো হয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে। তার নরম তুপতুপে সাদা পা, তার পেটের নিচে তিল, তার কাঁধে একটা বড় তিল এবং লালসাময়ী সেই ঠোঁটগুলো তাকে কাছে টানছিল। সে বুঝতে পারছিল যে তেহাং ঘুমন্ত অবস্থায় আছে, কিন্তু তবুও সে নিজেকে আটকাতে পারছিল না, এবং সেই ভেবে জাঙ্কুক তেহাংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। বাচ্চা মেয়েটা কিছু বোঝার আগেই তার সঙ্গে অনেক কিছু হয়ে যায়, কিন্তু জাঙ্কুক উপভোগ করছিল, ভীষণ উপভোগ করছিল, কারণ এই সুখ মানুষ বলে মধ্যরাতের নেশা নাকি খুব সুখকর হয়, কিন্তু জাঙ্কুক যে কোনোদিনও এই নেশা উপভোগ করেনি, আজ এই মেয়েটার দরুন হয়ে যাচ্ছে। জাঙ্কুকের ভীষণ হটনেস ফিল হচ্ছিল, জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিল না। জাঙ্কুক ভেবেছিল যা হবে বাইরের মধ্যে দিয়ে হবে, কিন্তু জাঙ্কুক কখনোই উইদাউট ওর পারমিশন নিজেকে ওর মধ্যে ইন করবে না, কারণ
আর যাই হোক, তার নাম মাস্টার জিয়ন। সে বড় একজন মাফিয়া। সে কখনোই চায় না কোনো মেয়ের অধিকার এভাবে ছিনিয়ে নিতে। তাই সে অপেক্ষা করছিল। চাঙ্কুকের হাত দুটো নরম বলের দিকে এগিয়ে যাচ্ছিল। ওই দুই নরম বলকে বারবার চাঙ্কুক প্রেস করছিল। চাঙ্কুকের এক সর্কসুখ অনুভূতি হচ্ছিল। চাঙ্কুক যেন একটা আলাদাই স্যাটিসফ্যাকশন পাচ্ছিল। সে তার কাঁধ ছুঁয়ে দিচ্ছিল, লালা রসে ভরাচ্ছিল তার কাঁধ, তার কানের লতিতে আলতো করে চুমু এঁকে দিচ্ছিল। সে যেন বন্য হয়ে উঠেছিল। সে তার এই রূপ সম্পর্কে অবগত ছিল না। যেখানে তেহাং স্টিল ঘুমিয়েছিল, চাঙ্কুক তার ঠোঁট দখল করে নেয় এবং তার উপর অত্যাচার চালাতে থাকে ভীষণ নির্লিপ্তভাবে। এবং তখনই হঠাৎ তে জেগে যায়, ভয় পেয়ে ওঠে এবং চাঙ্কুকের দিকে আতঙ্ক চোখে চেয়ে রয়। এটা চাঙ্কুককে কখনোই থামাতে পারে না। সে আরও মত্ত হয়ে ওঠে, সে আরও উত্তাল হয়ে ওঠে এবং তেয়ের পা দুটো টেনে ধরে, তার কামিজ উঠিয়ে দেয় এবং নিজেকে তার মধ্যে ইন করে। रात था नशा अभी आँख से गया नहीं, तेरा नशीला बदन बाहों ने छोड़ा नहीं, आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं। हाँ वही वही सांसों पे रखा हुआ तेरे होठों। মিস্টার জিয়ন, এটা কি করছেন আপনি? কি করছেন? এরকমটা কেন করছেন? আমাকে কেন ব্যথা দিচ্ছেন? প্লিজ আপনি ওটা বের করুন, প্লিজ। আমি থাকতে পারছি না, আমার প্রচণ্ড ব্যথা করছে। এটা কি ধরনের জিনিস? এটাকে কি বলে? আপনি আমায় ব্যথা দিচ্ছেন কেন? আমি আমি আপনার সব কথা শুনবো। আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, বিশ্বাস করুন। আমি ইচ্ছাপূর্বক আপনার রুমে যাইনি, এমনটা নয়। আমাকে একটু বিশ্বাস করুন, আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না। আমাকে ছেড়ে দিন, আমি আপনার সব কথা শুনবো। আমি আপনার সব কথা শুনবো। ছেড়ে দিন মিস্টার জিয়ন, ছেড়ে দিন। সে রাতে চাঙ্কুক আর থামেনি। তের আত্মনাদ তাকে থামাতে পারেনি। সে এক নেশায় ডুবেছিল এবং যে জিনিসটা বার করে নিতে বলেছিল তে, চাঙ্কুক সেটাকে তের মধ্যে আবদ্ধ রেখে সারা রাত ঘুমিয়েছিল। তে যন্ত্রণায় ছটফট কেটেছিল, কেঁদেছিল, বারবার ক্ষমা ভিক্ষা চেয়েছিল, ছেড়ে দিতে বলেছিল, কিন্তু চাঙ্কুক ছাড়তে পারেনি। চাঙ্কুকের মধ্যে ওই নেশা এখনো কাজ করছিল। ভোর রাতে চাঙ্কুকের খুব ভালো ঘুম আসে, কারণ সে এত বছরে এই প্রথমবার ভালো করে ঘুমোতে পারছে, তাও তের বুকে মাথা রেখে। তের সঙ্গে চাঙ্কুকের এজ গ্যাপ প্রায় 15 বছরের হলেও চাঙ্কুক ডিসিশন নেয় যে তেকেই সে বিয়ে করে নিজের কাছে সারা জীবনের জন্য বন্দি করে রাখবে। মেয়েটাকে ইউজ করতে চেয়েছিল, কিন্তু এই 2-3 মাসে যখন তে ওই ছেলেটার সাথে বারবার হেসে কথা বলছিল, চাঙ্কুক বুঝতে পেরে গিয়েছিল এই মেয়ে তার শুধু নেশা না, এই মেয়ে তার ভালোবাসাও। তাই চাঙ্কুক আজকে ওকে নিজের করে নিল। জানে চাঙ্কুক যেটা করেছে সেটা অন্যায়, কিন্তু এই অন্যায়টা না করলে তে তো অন্য কারো হয়ে যেতে পারতো। এই ভেবে চাঙ্কুক এটা করে বসে। হ্যাঁ, ও নিতান্তই ছোট। চাঙ্কুক মনে মনে ভাবে যে যত যাই হোক আর ওকে কষ্ট দেবে না, কিন্তু এন্ড আপ হয় এই নারকীয় যন্ত্রণার মধ্যে দিয়ে। এই নারকীয় যন্ত্রণাতে সারা রাত সাফার করে। চাঙ্কুক ভীষণ নিশ্চিন্তে তের কাঁধে বুকে মাথা রেখে ঘুমায়। সময়ের সাথে সাথে এই নেশা আরও তীব্রতর হয়ে ওঠে। এই নেশার কারণে চাঙ্কুক নিজেকে এক প্রকার তের কাছে বিলীন করে দিয়েছিল। ছোটতে এখনো কিছু ঠিক করে বুঝতে পারছিল না, তার কাছে এই অনুভূতিগুলো এখনো নতুন। সে প্রতি রাতেই কাঁদতো, ভিক্ষা চাইতো, নিজের জীবন বলতো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু চাঙ্কুকই বা কি করে? চাঙ্কুক তো তের প্রতি আটকা পড়ে গেছে। এমন নয় অন্য কোনো মেয়ের প্রতি সে ঝোঁকেনি। সে চেয়েছিল এই ছোট্ট পিচ্চিকে তার এই কষ্টের হাত থেকে মুক্তি দিতে, কিন্তু তার শরীর, তার মন কোনো কিছুই যে অ্যালাউ করে না তাকে অন্যের প্রতি ঝুঁকতে। সে নিজেও অবাক যে তার এই রকম পার্সোনালিটি কবে হলো, সেই ছোট্ট পিচ্চির প্রতি এত অ্যাডিক্টেড কবে হলো। কিন্তু সে এখন আর কিছুই বোঝে না, জানেও না। প্রতি রাতে তার তেকেই চাই, তেকে চাই
তার প্রতি রাতের নেশা হিসেবে। সেই মধ্যরাতের নেশা আজ তার প্রতি রাতের নেশাতে পরিণত হয়েছে। মাস্টার জিও আজ না প্লিজ, আমার খুব পিরিয়ড হয়েছে, ওই পিরিয়ডের ব্লিডিং প্রচুর হেভি হচ্ছে, আজ রাতে আমি পারবো না, আপনি বোঝার চেষ্টা করুন, এটা সম্ভব না। আমি তো এমনটা নয় আপনাকে বাধা দিই, কিন্তু আজ ছেড়ে দিন প্লিজ মিস্টার জিয়ান, প্লিজ। আমি পারবো না মিস্টার জিয়ান, প্লিজ। রাতে বিশ্বাস করো, আমি একটু ব্যথা দিব না, একটু ব্যথা দিব না। তুমি দেখছো না আমার কি অবস্থা? আমার দিকে থাকো, আমার অবস্থা যে বেহাল হয়ে যাচ্ছে সেদিকে তুমি খেয়াল রাখো না। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? একটু আদর করে দাও, একটু আদর করে দাও ওই জায়গাটায়, আমি ঠিক হয়ে যাব। তোমার যদি মনে হয় ওইসব হবে না, করতে পারবে না, তাহলে ওইখানটায় একটু আদর করে দাও, আমি তাতেই খুশি হয়ে যাবো। প্লিজ। তবু না করবে না, তবু না করবে না, আমি মরে যাচ্ছি, আমাকে, আমার দহন হচ্ছে প্রচুর, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না। প্লিজ। এই বলে জাঙ্কু দেখে ফোর্সফুলি তার জিনিস সাফ করানোর চেষ্টা করে, এবং তে ওবিডিয়েন্টলিভাবে করলেও তার ভীষণ কষ্ট হচ্ছিল। তার প্রচুর পিরিয়ড পেনের যন্ত্রণায় একটা টাইম পর সেই প্রসেস করতে করতেই জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে লুটিয়ে পড়ে। জাঙ্কুক তারপর রিয়েলাইজ করে এবং দেখে বিছানায় শুয়ে দেয় এবং তার যত্ন নিতে থাকে। সে জানে এই কাজ সে অন্য কাউকে দিয়েও করাতে পারতো, কিন্তু ওই এক জিনিস, তার বডি মন কোনো কিছু অ্যালাউ করে না অন্য কারোর প্রতি যেতে। এই মাফিয়ার জন জাঙ্কুক শুধু ওকেই চায়, সেটা যেভাবেই হোক। মধ্যরাতের নেশা কিভাবে প্রতিদিনের নেশায় পরিণত হলো সেটা জাঙ্কুক এখন ভালোভাবে উপলব্ধি করছে। জাঙ্কুক এর আগে একজনকে ভালোবাসতো ঠিকই, কিন্তু সে কখনো তাকে এতটা সুখ দিতে পারেনি, এতটা শান্তি দিতে পারেনি, শুধুমাত্র ফিজিক্যাল রিলেশনশিপে নয়। তে সবসময় খেয়াল রাখতো, তে রান্না করে জাঙ্কুককে খাইয়েও পর্যন্ত দিত, তে জাঙ্কুকের যত্ন নিত, তা জাঙ্কুককে এক প্রকার মুক্ত করেছিল। জাঙ্কুকের সমস্ত কাজ তেই একমাত্র করত, অন্য কোনো দাসীকে জাঙ্কুক করতে দিত না। তে আসার পর যেহেতু জাঙ্কুক কন্ট্যাক্ট পেপারে থেকে সাইন করে চুক্তিবদ্ধ করিয়েছিল, যার কারণে তেই সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছিল। জাঙ্কুকের খাওয়া দাওয়া পড়া সমস্ত কেয়ার জাঙ্কুকের তে রাখত। আমার মতো পোড়া অভাগী কপাল যেন কারণ না হয়। আমার মা মারা যায়, পালিত বাবা মাও আমাকে বিক্রি করে দেন মাফিয়ার কাছে। সেই মাফিয়া প্রতি রাতে আমাকে অসহ্য যন্ত্রণা দেন, একটু কেয়ারও করেন, কিন্তু আমি বুঝে উঠতে পারি না তার চরিত্রকে। সে কি আদতেও আমাকে ভালোবাসে? ভালোবাসলে এমন ব্যথা দিবে কেন? এই প্রশ্ন আমার মনের মধ্যে জাগে। তিনি আমাকে প্রতি রাতে ইউজ করেন, বারবার কথাটা বলেন নেশা। আমি আসলে তার কোনোদিনই ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারিনি। আর আমি কীরকম স্বপ্নই বা দেখি, আমাকে এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। জিমিন আর সুগাদা তো আছি, ওদের কাছে গিয়ে থাকবো। জিমিন আর সুগাদা আমার স্কুলের টিচার, যারা কাপল এবং ম্যারিড, তারাই হয়তো আমাকে সাহায্য করতে পারবে। এই ভেবেইতে জিয়ন ম্যানসন পরিত্যাগ করে 2 মাস হয়ে গেল, তবু তোমাকে আমি খুঁজে পাচ্ছি না, কিছুতেই খুঁজে পাচ্ছি না। ভীষণ রাগ হচ্ছে তোমার উপরতে। তুমি আমাকে না জানিয়ে কেন চলে গেলে? কিছু যদি অসুবিধা হতো আমাকেই বলতে পারতে। এতই বুঝি অসহ্যনীয় লেগে গিয়েছিল আমার ছোঁয়া তোমার কাছে, সেই কথাও তো তুমি আমাকেই বলতে পারতে। তুমি কেন ছেড়ে চলে গেলে? আমি এখনো খুঁজে পাচ্ছি না তোমাকে। আমি ভীষণ অস্থির হয়ে পড়েছি, ভীষণ কষ্টে আছি। তুমি যদি এই ব্যাপারটা বুঝতে, তাহলে আমাকে কখনোই ছেড়ে যেতে না। আমার আর ভালো লাগছে না। দাদা বৌদি আজ ডেকেছে ভীষণ করে। দাদা বৌদির আজ অ্যানিভার্সারি, আমাকে ওখানে যেতে হবে। ইচ্ছে তো করছে না। যবে থেকে গেছে সব কাজ বাট আমিও বন্ধ করে দিয়েছি। একজন মাফিয়ার সাথে সাথে আমি একজন রিচ বিজনেসম্যান অ্যান্ড সিও। কিন্তু কি আর বলবো, ভালোবাসার মানুষ যখন পাশে থাকে না, তখন এই দুনিয়াটাই অন্ধকার মনে হয়, মনে হয় নিজের অস্তিত্বটাই নেই। কিন্তু তবু আমাদের যেতে হবে, আমাকে যেতে হবে দাদা বৌদির জন্য, কারণ মা বাবা তো নেই, তারা তো কবেই। যাই হোক, দাদা বৌদির কাছে আমাকে যেতে হবে। আমি তোমার অপেক্ষা করব। আমি মনে করি ভগবান যদি সত্যিই চান, তোমার সাথে আমার দেখা হবে খুব শীঘ্রই। এখন ঠিক লাগছে? আজ তো আমাদের অ্যানিভার্সারি,
আমার দেওরও আসবে। তুমি যদি বলো আমার দেওরের সঙ্গে বিয়ে দিয়ে দিই, তুমি তো বলছো ওই মানুষটাকে ভয় পাও। হ্যাঁ আমি ভয় পাই, কিন্তু আমি ভালোবাসি ওনাকে। আমাদের তো কন্ট্রাক্ট ম্যারেজে বিয়েও হয়েছিল। তো ওনার নাম কি তুমি জানো না? মাস্টার জিওনি বলতাম আমরা। পুরো নাম জানো না? না, পুরো নাম আমি জানি না সিমেন দি। উম, তোমরা যদি না থাকতে আমার সেদিন কি হতো? তোমরা আমাকে বাঁচিয়ে নিয়েছিলে তাই। তোমার শরীরের অবস্থাও খুব শোচনীয় হয়ে গিয়েছিল। যাই হোক, এখন দুদিনে খেয়ে মানসিকভাবে শান্তি পেয়ে ঠিক আছো। যাই হোক, অনুষ্ঠান শুরু হবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আমি নিচে যাই, কারণ আমার দেওরও তো চলে আসবে, তাকেও দেখতে হবে। আচ্ছা আপনি যান, আমি যাচ্ছি। উনি তাহলে সিমেন্টের দেওর জাঙ্কুক? না, আমি নিচে যেতে পারবো না। উনি যদি আমায় দেখে ফেলেন, উনি আমাকে ওনার সাথে নিয়ে চলে যাবেন। না, এটা হয় না। আমি যাবো না, আমি যাবো না ওনার সাথে। না, আমি ঘর থেকে বেরোবো না। বৌদি, আমি আমার রুমে গেলাম। জাঙ্কুক জানতেও না যে ওর রুমেই দেখে থাকতে দিয়েছে জিমিনার শোভা। ও হন্তদন্ত হয়ে ওর রুমে পৌঁছে গেল ফ্রেশ হওয়ার জন্য। আর তখনই সে চমকে উঠল, কারণ যাকে সে এতদিন ধরে খুঁজছে সে তার ঘরেই বসে আছে। ব্যাপারটা তাকে অবাক করলো। সে ভীষণ রেগে গিয়েছিল এবং সেম টাইম সে ভীষণ আনন্দিত হয়েছিল, কারণ সে তার ভালোবাসার মানুষকে পেয়েছে। এই 2 মাসে জাঙ্কুক বুঝেছে যে জাঙ্কুককে ভয় পায়, তাই এই ভয় প্রথম কাটিয়ে ওঠাতে হবে ওকে। তারপর আস্তে আস্তে ওদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। Keep your eyes on mine, and if you wanna tell you lies, tell you I'm yours for life, and tell your friend he's next in line. Should have listened to them. Don't you know what? এইবার মাফ করে দিলাম, পরের বার করবো না। তুমি এখন আমার বিবাহিত বউ, তুমিও জানো। তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো বলো? ভয় হচ্ছিল, বলতে পারতে। আমি চেষ্টা করতাম নিজেকে পরিবর্তন করার তোমার জন্য। আর আমি বলছি, আজকের পর থেকে তুমি না চাইলে আমি আসবো না কাছে। তবে এইটুকু মনে রেখো, আজকের আদরটা যতটা ভয়ঙ্কর হয়েছিল ততটাই ভয়ঙ্কর, তার থেকেও ভয়ঙ্কর আদর আমি দেব তুমি যদি আবার আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো। তাই নিজেকে ঠিকঠাক রেখো। কোনো প্রবলেম হলে আমাকে বলো। আমরা দুজন এখন স্বামী স্ত্রী। তোমার সুবিধা অসুবিধা জানার অধিকার আমার আছে, তাই আমাকে ভয় পেও না। আমার সাথে কোঅপারেট করার চেষ্টা করো। আমি জানি একটু মুশকিল হবে, কিন্তু তুমি ঠিক পারবে তুমি ঠিক পারবে। তুমি এত কিছু যখন পেরেছো, আমাকে বদলে ফেলেছো, তোমার প্রতি আমাকে দুর্বল করে দিয়েছো, আমার নেশা আর ভালোবাসায় পরিণত হয়েছো তুমি, তাহলে এটুকুও তুমি পারবে। আমি আর আপনাকে কখনো ছেড়ে যাব না। আমি দুঃখিত, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি আমার হয়তো আপনাকে বলা উচিত ছিল। আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার ওই অ্যাগ্রেসিভ নেচারের জন্য আমি ভয় পেতাম। আদর তো ধীরে ধীরেও করা যায়, কিন্তু আপনি কিছু কিছু দিন ভীষণ রেগে গিয়ে আমার উপর অত্যাচার করতেন। তাই আমি এদিকে এসো দিয়ে। তার মানে আমার দেবরই তোমার বর, তাই তো? আর তুমি আমার বন্ধু। ওকে, ভালো থেকো দুজনে, কষ্ট পেও না আর। দিনের পর থেকে 2 মাস হয়ে গেছে, জাঙ্কুক আমাকে আর ছুঁইনি, স্পর্শ করিনি। ওর স্পর্শ আমি ভীষণ মিস করছি। তাই আজ আমি অন্য কিছু ভেবেছি, যা দিয়ে আমি ওকে আমার কাছে টেনে আনবো, আমাকে স্পর্শ করতে বাধ্য করবো। জাঙ্কুক, কাজ হয়ে গেলে এধারে একবার তাকাও। তুমি কি ভুলে গেছো তোমার একটা সুন্দরী বউ আছে? তাকাও না এদিকে একবার। আমি যে মরিয়া হয়ে উঠেছি তোমার ছোঁয়া পাওয়ার জন্য। তুমি কি বুঝো না? তোমার কি ইচ্ছে করে না আমাকে ছুঁয়ে দিতে ভীষণ গভীরভাবে? আমি তো তোমার জন্য ওয়েট করছি। আমি তোমাকে মেনে নিয়েছি। তুমি এখন যত মন খুশি আমাকে আদর করতে পারো। আমি কিচ্ছু বলবো না। প্লিজ এসো না কাছে, আমি আর থাকতে পারছি না। তুমি তো আমাকে এরকম অভ্যাসের জন্য দায়ী। তোমার জন্যই তো আমি এরকম হয়েছি। তুমি এসো না কাছে জাঙ্কুক।
এই দিনটার জন্য আমি কতদিন ধরে ওয়েট করছি বেবিগাল, তোমার কোনো আইডিয়া আছে? এসো, আমাকে আগে উষ্ণ করো, তারপর আমি তোমাকে অনেক সুখ দেব, অনেক সুখ। এ বলে জাঙ্কুক থেকে কাছে টেনে নেয় এবং তীর আবরণ সরিয়ে দেয়, সাথে নিজের আবরণও। দুজনকে ভীষণ গভীরভাবে ভালোবাসছিল, নিজেদের ভালোবাসার চিহ্ন শরীরে এঁকে দিচ্ছিল। জাঙ্কুক তীর মধু খুব সযত্নে পান করছিল, তার নরম নরম বলে খুব সজোরে আঘাত করছিল, যেন কোনো মিষ্টি খাচ্ছে সে, সেই রকম প্যাম্পার করছিল। সব কিছুর মধ্যে দিয়ে তারা সেই রাতটা খুব উপভোগ করছিল। আর জাঙ্কুক আবারও বলে দেখে যে সে তাকে ভালোবাসে, সেই তার নেশা, সেই তার আশা, সেই তার ভালোবাসা। আর এভাবেই সে থাকতে চায় তার সাথে সারাটা জীবন।